1 তারিখ অনেক রাত করে আমরা কাঠমান্ডু পৌঁছেছিলাম জনকপুর ধাম থেকে। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন স্বয়ম্ভু শিব মন্দির দেখে আমরা এই যে ডোলেশ্বর মহাদেব মন্দির, এখানে দেখছি খুব অল্প পয়সায় রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, সবাই একটু একটু রুদ্রাক্ষ কিনলো। তো ডোলেশ্বর মহাদেব মন্দিরে দেখে আমরা এবার যাচ্ছি পশুপতিনাথ মন্দির দর্শনে। সূর্য অস্ত যাচ্ছে, আমরা এখন কাঠমান্ডুতে আমাদের কিন্তু এটা প্রথম দিন, গতকাল এসেছি আর আজকে প্রথম দিন। তো দুপুরের পর থেকে আমরা ভ্রমণ শুরু করলাম, দুপুরে ভোজন টোজন করে তারপরে আমরা ভ্রমণের পরিকল্পনা করলাম। একটু রেস্ট নিয়ে নিলাম, কেন গতকাল অনেক রাতে এসেছি। এইখানে ড্রাইভার আমাদের পার্কিংয়ে গাড়িটা লাগালো, বললো আপনারা দেখে আসেন, হয়তো আজকে আর আপনাদের দর্শন হবে না, কারণ আপনারা সময় হাতে নেই। এখন সন্ধ্যা 6টা বাজে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। তো আমরাও খুব বেশি আজকে চেষ্টা করলাম না, ধীরে সুস্থে ব্যাপারগুলো সব একটু দেখে নিলাম, কেন আগামীকালই হচ্ছে আমাদের মেন কাজ। আগামীকাল এখানে আমরা পুজো দিব, তারপরে মন্দির দর্শন করবো, এই সমস্ত করবো পশুপতিনাথ। আর শুধু একটু ভাব কায়দাগুলো দেখতে এসেছিলাম, কী করতে হয়, কোথায় জুতো রাখতে হবে, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে কি না, কোথায় পুজো দিতে হবে, এই সব কিছু আজকে দেখে গেলাম। আর দেখো অন্ধকারে হয়ে আসছে, আর এই যে আলো জ্বলছে, এখন কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে মন্দিরে। পশুপতিনাথ মন্দির আগামীকাল যদি আমরা আসি, তো আমরা তো সকালে আসবো, তো রাতের পশুপতিনাথ মন্দিরটা কিন্তু আজকে দেখার সৌভাগ্য হয়ে গেল। খুব সুন্দর লাগছিল। এই ধরনের মন্দির তো আমরা দেখি, কিন্তু নেপালের পশুপতিনাথ মন্দিরের কিন্তু তুমি যদি অ্যাটমসফিয়ারটা দেখো, এখানকার পরিবেশটা দেখো, একটু কিন্তু অন্যরকম। আমরা ভিতরে ঢুকেছিলাম, চেষ্টা করলাম, দেখছি না মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আর দর্শন হলো না। তারপরে আর কী করি, একটু ঘুরে টুরে আমরা সবাই দেখো বসে অপেক্ষা করছে। শ্রাবণী গেছে হারিয়ে, শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাকি সবাই চলে এসছে। পরে দেখলাম ওইখানে আরতি দেখছিল, আর আরতি দেখতে গিয়ে আর খেয়ালই নাই যে আমরা ওর জন্য অপেক্ষা করব। ঘন্টাখানি দেরি হয়ে গেল আমাদের শ্রাবণীর জন্য। তারপরে আমরা ফিরে এসে হোটেলে একটু রান্না টান্না করলাম, দেরি হলো, খিচুড়ি রান্না হলো, করে কোনো রকম আহার। তাহলে একটা সুন্দর, কাঠমান্ডুতে আমরা একটা সুন্দর হোটেলে আছি। হ্যাঁ, এই সেই হোটেল ডিভাইন, খুব সুন্দর হোটেল, ব্যবস্থাপনা দারুণ, ফার্স্ট ক্লাস একদম হোটেল, ফার্স্ট ক্লাস হোটেল ডিভাইন ইন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা আবার সাঙ্গা মহাদেব আর ডোলেশ্বর মহাদেব গতকাল দেখেছি, এই দুটো গতকাল দেখেছি। আর কালকে পশুপতিনাথজি মন্দিরে আমরা দর্শন করেছি। আজকে বৌদ্ধ স্তূপ, স্বয়ম্ভু বুদ্ধ, এগুলো দরবার প্যালেস, এগুলো সব দেখবো আজকে। চলো, আমি তো রেডি। হ্যাঁ চলো। আর এই যে এখানে আমাদের কিচেন, পুরো কিচেনের ব্যবস্থা করে নিয়েছি। বাজার ঘাট চলছে, 30টা লোকের খাওয়া দাওয়া, কি বিশাল আয়োজন দেখো। হ্যাঁ, দুটো ইন্ডাকশান, প্রেশার কুকার, সব চলছে, খুব খাওয়া দাওয়া চলছে জম্পেশ একদম। আজকে করলা আছে, করলা আলু ভাজা। ঠিক নিয়ে আবার গন্ডগোল কী নিয়ে, কেন? না, আমরা যেখানে আজকে এদিকে বসবো আমরা। কে? ওই আপনার সব কলকাতা পাঠিয়ে। আমাদের দ্বিতীয় দিনের কাঠমান্ডু সফরের বাস চলে এসছে, ওই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে। বাসটা বেশ সুন্দর ছিল, মিনি বাস, কিন্তু আমাদের এদিককার মতন মিনি বাস না, গদি টদি দেওয়া বেশ সুন্দর। সবাই উঠে পড়েছে বাসে। আমি একটু রান্নাটা কিছুটা এগিয়ে রেখে আসলাম, আবার এসে কিন্তু দুপুরবেলায় বাসটা আমাদের এখানে নিয়ে আসবে। এখানে এসে রান্না বান্না করে ভোজন করে তারপরে আবার যাব আমরা। আর ওই যে স্বপনবাবু খুব ব্যস্ততা, চারিদিকে খেয়াল টেয়াল রাখেন। তো লাস্ট পার্সন দেখছি আমি স্বপনবাবু। এবার গাড়িতে এসে দেখি সেই বসা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছে, মানে কি একটু চর্চা হচ্ছে। তা আমি বুঝলাম আমাদের তো এটা বলার কিছু নাই, এটা আমাদের একটু সংশোধন নিজেদেরই করে নেওয়া উচিত। যাই হোক, খুব বেশি সমস্যা হলো না, আগে পিছিয়ে করে আমরা সব বসে টসে যাত্রা শুনে, তো অল্প একটু যাত্রা। তো 9:50 আমরা আসলাম সব মন্দিরে। আবার পশুপতিনাথজি মন্দিরে আজকে পুজো আচ্ছা হবে। তারপরে এইখান থেকে আমরা 2-3টা সাইড দেখে দুপুরে যাবো আহার করব হোটেলে। রান্না অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাকি আছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। তারপরে আবার বিকালে বেরোবো আর একটা সাইড। তাহলে আমাদের
কাঠমান্ডু দর্শন শেষ হয়ে যাবে আজকে। কালকে আমরা কাঠমান্ডু থাকবো, একটু বাজার ঘাট টাট করবো, এখানে আরও অনেক কিছু পায়ে হেঁটে দেখার মতো আছে, সেগুলো থেকে দেখবো। এই খুব ভালো লাগে, কত মানুষ আজকে, দেখো ভিড় অনেক। গতকাল রাত্রে এত ভিড় ছিল না, তাই না? ये तो कठिन भी। पार्वती की जय, भगवान की जय, सनातन धर्म की इधर है, इधर है जय, आज के आनंद की जय। अभी आप लोग आए हैं नेपाल के राजधानी है काठमांडू, जहाँ पे ठहरे है नेपाल नो राजधानी है काठमांडू। नेपाल की पूरा आबादी है 3 करोड़ और काठमांडू सिटी का आबादी है 40 लाख है। अभी हम लोग कहाँ पे जाएंगे? पशुपतिनाथ। पशुपतिनाथ मीन्स अर्धा ज्योतिर्लिंग। अर्धा ज्योतिर्लिंग आपने इंडिया में उत्तराखंड में केदारनाथ विराजमान है, यहाँ पे पशुपतिनाथ है। 12 ज्योतिर्लिंग में पशुपतिनाथ के नाम नहीं आवे, जैसा है सौराष्ट्रे सुवर्णातम सा श्रेषैले मल्लिकार्जुन उज्जैन महाकाल ओंकार ममलेश्वरम परल्य वैनाथम च डाकिन्ने भीमशंकरम सेतुबंधे तु रामेशम नागेशम दरुकावने वर्णस्तुम विशेषम त्र्यंबकम तमे तटे हिमालय तो केदार ग्रीष्मेश्वरंत शिवालय। ऑल इंडिया में जितना भी दर्शन हो जाते हैं सारा लिंग का दर्शन हो जाते हैं। यहाँ पे आने के बाद में 12 ज्योतिर्लिंग का सिर का दर्शन मिल जाता है, यानी कि चेहरा का दर्शन मिल जाते हैं। 12 ज्योतिर्लिंग दर्शन करने के बाद में आगे और पीछे पशुपतिनाथ के दर्शन किया नहीं तो आपने चारों धाम दर्शन पूर्ण नहीं हो जाते, हिंदू शास्त्र में लिखा है। यहाँ से नीचे का भाग केदारनाथ, यहाँ से ऊपर का भाग पशुपतिनाथ है। ये पशुपतिनाथ के अंदर में एक लिंग है, 3.5 फुट का लिंग है, जिसको चारों तरफ 4 मुख बने हैं, जैसा है रामेश्वरम, बद्रीनाथ, केदारनाथ, जगन्नाथपुरी। ऊपर का भाग पशुपतिनाथ। जो लोग 4 धाम दर्शन कर पाते नहीं, जिसका आर्थिक स्थिति नहीं है, शारीरिक स्थिति नहीं है, चारों धाम दर्शन कर पाते नहीं, पशुपतिनाथ में आकर एक बार दर्शन किया तो वे आपने चारों धाम दर्शन किया का फल प्राप्ति हो जाते हैं। और पशुपतिनाथ के अंदर में मेन बात है, पशुपतिनाथ के अंदर में जूता चप्पल कैमरा मोबाइल बेल अलाउड नहीं। जिसका पास कैमरा मोबाइल है जेब के अंदर कर लेना, अंदर यूज करना नहीं। और दूसरा बात है, मंदिर के दर्शन के टाइम में आपने गले का चैन गोल आइटम मनी पर्स संभाल के दर्शन कर लेना है। आप लोग जाना, नमस्कार करना, दर्शन करना, यहाँ पे कोई चार्ज नहीं है। जिसका बोलते हैं आप लोग कभी ओम नमः से बोलते हैं, कभी पीछे से कोई ओम नमः से बोल सकते हैं, वो भी ध्यान देने का है। और पशुपतिनाथ के अंदर में छूने के लिए, पिन में हाथ लगाने के लिए किसी को भी मिलता नहीं। चाहे प्राइम मिनिस्टर मोदी आया 40 लाख के अभिषेक किया था, उसका भी नहीं। नेपाल को नरेश को भी नहीं। यहाँ पे टच करने के लिए सिस्टम नहीं है, नहीं सिस्टम ही नहीं है। चाहे मोदी या पैसा के बाद में मोदी ने 40 लाख दिया था, उसका भी नहीं, अपना भी नहीं, नेपाल का नहीं, मेरा भी नहीं, टच करने के लिए सिस्टम नहीं है। अभी हम लोग जाएंगे सीधा दर्शन करने के लिए, जाना, दर्शन करना, निकलना, यहाँ पे कोई भी चार्ज नहीं है। आए समय में नेपाल में एक ही जगह है, इंडिया में गाय में हो जाते हैं, पितरों के लिए पिंडदान हो जाते हैं। आप यहाँ पे घर परिवार के नाम से रुद्राभिषेक हो जाते हैं, समझते हैं रुद्राभिषेक में। किसी को विचार है तो अभिषेक में क्या करते हैं, अपना और अपना फैमिली का नाम लिखाते, गोत्र लिखाते, मंदिर के अंदर ले जाते, जहाँ पे गवर्नमेंट ने दिया रुद्र मंडप, वहाँ पे बैठाते, हाथ धुलाते, आचमन करवाते हैं। उसके बाद में अपने हाथ में बेल फूल पान ना के संकल्प करवाते हैं। संकल्प के बाद में पूर्ण रुद्र का पाठ हो जाते हैं। उसके बाद में आरती होता है, जय शिव ओंकार हर शिव ओंकार आरती हो जाते हैं। उसके बाद में जैसा तिरुपति बालाजी में लड्डू मिल जाते हैं, जगन्नाथपुरी में चावल मिल जाते हैं, ऐसा ही यहाँ पे तरफ से, यहाँ मंदिर तरफ से एक रुद्राक्ष के माला देते हैं, प्रसाद देते हैं, फिर छोटा लाइन से दर्शन करवाते हैं। किसी को इच्छा है, मंजूर है तो हम लोग करवाएंगे, इच्छा नहीं तो यहाँ पे कोई पन्ना सिस्टम नहीं। अब पूजा में ऐसा है, पूजा में एक घर के पति पत्नी आया, एक ही अभिषेक हो जाते हैं। एक घर के अकेला आया, घर में बेटा बेटी बहू पोता पोती के नाम से पूजा संकल्प और रुद्र का पाठ 1000 मृत्युंजय जाप हो जाते हैं। उसके लिए आपने एक रुद्राक्ष की माला, प्रसाद, मंदिर का ब्राह्मण, दक्षिण सब कुछ मिलाकर टोटल एक फैमिली बराबर 501 रुपये खर्च हो जाते हैं। और किसी को इच्छा है तो हम लोग दर्शन का पूजा करवाते हैं, इच्छा नहीं तो दर्शन करने के लिए यहाँ पे कोई चार्ज नहीं है। आपने इच्छा हो तो हम लोग पंडित जी लोग के पूजा पाठ करवाते, दर्शन करवाते हैं। नहीं करना है, सिर्फ 2 अष्टक मस्तक करना तो यहाँ पे कोई पन्ना सिस्टम नहीं है। आपने जो पूजा क्यों करवाते, घर परिवार में सुख शांति मिले, बच्चों को अच्छा पड़े, बिंदेश व्यापार अच्छा हो जाए, नवग्रह शांति रहे, सबसे बड़ी बात है परिवार में रोग न लागे, स्वस्थ हो जाए, बल्कि अभिषेक हो जाते हैं। किसी को इच्छा है तो हम लोग करवाएंगे, इच्छा नहीं तो कोई जास्ती का बात नहीं, बताने के लिए कोई खर्चा नहीं। आप लोग जो मनोकामना लेकर आया भगवान पशुपतिनाथ पूर्ण करे, पुनः पशुपतिनाथ दर्शन करने के सौभाग्य मिले, हर परिवार में सुख शांति मिले, बच्चों को अच्छा पड़े, बिंदेश व्यापार अच्छा हो जाए, नवग्रह शांति रहे, सबसे बड़ी बात है परिवार में रोग न लागे, स्वस्थ हो जाए। हम तरह से आशीर्वाद है। किसी को पूजा देना चाहते तो बोल सकते हैं, नहीं तो दर्शन करने के लिए कोई चार्ज नहीं। ध्यान दे दो, ये नदी का नाम है बागमती।
जैसा इनने में बोलते गंगोत्री, यमुत्री, सरस्वती नदी बोल जाते हैं ना, ऐसा ही पवित्र नदी है बागमती। नदी के साथ साथ में शमशान घाट है। काठमांडू सिटी में जितना भी आदमी गुजर जाते हैं उतना यहाँ पे लेके जलाते हैं, शमशान घाट है। और मेन पशुपतिनाथ जो देख रहा है, कलश देख रहा है, वही है मेन पशुपतिनाथ है। पशुपतिनाथ के ऊपर कलश देख रहा है, वो पंचधातु के ऊपर जो सोना का है, जो मेन 4 कलश देख रहा है ना, वो सोना का है। छत देख रहा है, पंचधातु के ऊपर सोना का पॉलिश लगवा है। मंदिर में 4 गेट है, चारों गेट में 3 गेट चांदी का है, 1 गेट सोना का है। मंदिर में जितना भी काठ यूज किया है सेंडल वुड है, यानी कि चंदन का है। अभी हम बोलते हैं इसको ले गोल्डन टेम्पल पशुपतिनाथ बोल जाते हैं। और पूजा देने वाला को ये जो आप में हिंदुस्तानी में इंडियन करेंसी में हो जाते हैं 350 रुपये नु, नेपाल में 501 रुपये नु खर्चा है। जिसको पूजा देना है हाथ उसे कर लेना, वहाँ पे आसन तार करना पड़ जाते हैं। आपने जो अपने हिंदुस्तानी में 350 रुपये नु खर्चा है, 350 रुपये। দেখুন আপনি যখন গ্রুপে আসছেন পশুপতিনাথ তখন একটা গাইড অবশ্যই নেবেন। এখানে খুব সুন্দর এদের ব্যবহার, কোনো রকম নেই, ভুল বোঝাবুঝি না। 350 টাকা ইন্ডিয়ান টাকায় পুজো দেওয়া হচ্ছে, পিণ্ডদান হয় এখানে, এটাও করতে পারেন, খুব সুন্দর। আমাদের মধ্যে বেশিরভাগই পুজোয় উৎসাহী। দুটো দলে আমরা ভাগ হয়ে গেলাম। আমরা জনা 6-7 পুজো দিলাম না, আর বাকিরা সব পুজোর জন্য পান্ডার সাথে চলে গেল। পান্ডার সাথে কোথায় যাচ্ছে, কি কি করবে, পুজোর কি পদ্ধতি, ওগুলো একটু দেখার জন্য আমরা পান্ডার পিছন পিছন হাঁটা শুরু করলাম। পান্ডা আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছে। যারা দেখবেন না, যারা পুজো দিবেন না, তারা দর্শনে চলে যাবেন। আর পুজো দিয়ে পিছন দিক থেকে সহজে যাতে দর্শন হয় সেই ব্যবস্থা পান্ডা নিজেই করে। আমাদের মধ্যে 30 জনের মধ্যে 22-23 জন পুজো দিলে 350 টাকা করে এক একটা পুজো দিতে খরচ। পরিবার পিছু যেমন উজ্জ্বলবাবু 4 জনের পুজোর জন্য 350 টাকাতেই হয়েছে। আবার কেউ 2 জন আছে, যেমন গোপাল, 2 জনে কি পুজো দিতে খরচ হয়েছিল 350 টাকা একটা পরিবার। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, এবং এই জায়গাটা পুজোর জন্য একটা বিরাট ছত্তর এরকম ফাঁকা রাখা হয়েছে। পুজো মানে কি, এখানে পিণ্ডদান পদ্ধতি আছে, যজ্ঞ টজ্ঞ করছে। এই দেখো গ্রুপ ধরে ধরে পান্ডারা খুব সুন্দরভাবে, আমরা পরে তো দেখি নাই আমি পুরোটা পদ্ধতিটা, কেন ওই সময় আমরা মন্দিরে দর্শন কাজ করছিলাম। মন্দির দর্শন করতে প্রায় ঘন্টা প্রায় 40 মিনিট পর্যন্ত আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল, একটু ভিড় ছিল। যাই হোক, খুব একটা অসুবিধা হয়নি। এই যে আমাদের গ্রুপের পুজো দান এখানে চলছে, সবাইকে একসাথে বসিয়ে পান্ডা মন্ত্র উচ্চারণ, হবন হচ্ছে, যজ্ঞ হচ্ছে এখানে। পরে শুনেছিলাম যে খুব ভালো পূজা পদ্ধতি, প্রত্যেকে একটা করে রুদ্রাক্ষ মালা দিয়েছে, হাতে একটা প্রসাদ দিয়েছে, খুব সুন্দর পদ্ধতি। এটা আপনি দিতে পারেন, আপনি যদি কখনো যান নেপালে কাঠমান্ডুতে পশুপতিনাথ দর্শন, তবে এটা অবশ্যই করবেন। পশুপতিনাথ মন্দিরের এই পিছন দিকটায় এখানে একটা শ্মশান আছে। এখানে একাধিক মৃতদেহ বা সব দেহ দাহ হচ্ছে। সে দৃশ্য দেখা মানে সত্যি মন ভারাক্রান্ত হয়। কত মানুষ বসে বসে দেখছে মানুষের শেষ পরিণতি কী হবে। মানুষ এগুলো বসে বসে দেখছে, ওখানে উদাস মনে তাকিয়ে রয়েছে। কোনো একটা চুল্লির শবদেহ দাহ করছে, মানে একটা চুল্লির দিকে তাকিয়ে মন ভারাক্রান্ত করে সবাই দেখছে। আর আমরা চললাম এখন সতীপীঠ দর্শনে। পশুপতিনাথ মন্দিরের পিছন দিক দিয়ে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়। এটা পায়ে হেঁটে না গেলেও চলে, কেন সামনের দিক দিয়ে মন্দির দর্শন করে সামনের দিক দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তখন এটা একদম মানে 50 মিটার হাঁটলেই হয়। আর এখানে অনেকটাই হাঁটতে হলো, তারপরে চড়াই উতরাই অনেক আছে। এখানে জোয়ারের রস বিক্রি হচ্ছিল, অর্থাৎ গমের চারার রস। এগুলো কিন্তু খুব সুন্দর, এইগুলোই খাওয়া উচিত আমাদের। দেখো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। ড্রাইভার আমাদের 11টা পর্যন্ত সময় দিয়েছে, 11টার মধ্যে আমাদের এদিকে হয়ে যাবে। আমরা পার্বতী মাতার মন্দির দর্শন করতে যাচ্ছি। দেখো পশুপতিনাথ মন্দির দর্শনে না খুব বেশি ভিড় ছিল না, ভালোই লাগলো। চলো আমরা এখানে पार्वती माता मंदिर देखी। माता का मंदिर किधर है? इधर है, इधर आ गया ना। তো পশুপতিনাথ দর্শনে যখনই আসবে না, তো পুজো আচ্ছা যেগুলো ব্যাপারটা পড়েছে যদি ইচ্ছা দিবে, একটা দিন একটা বেলা লাগে, মানে যা দেখলাম এক বেলার ব্যাপার আছে। খুব সুন্দর, দারুণ।
তুমি যদি 4 কেদার দর্শন করো, ভারতের 4 কেদার দর্শন করে, তখনই ওটা পূর্ণতা পাবে যখন তুমি পশুপতিনাথ দর্শন করবে। আর 12 জ্যোতির্লিঙ্গ যদি দর্শন করো, ওটা পূর্ণতা পাবে তখনই যখন তুমি পশুপতিনাথ দর্শন করবে। তো চলো, এগুলো আমাদের সব করা হয়েই গেছে, এই জন্য আমরা এখন যাচ্ছি মন্দির দর্শনে। সতীরপীঠ দর্শনে যখন পায়ে হেঁটে যাচ্ছি তখন বেশ কিছু এদিকে মন্দির ছোটোখাটো দেখা যায়, এখানকার বেশ সাজানো পরিবেশ। আর যদি সামনের দিক দিয়ে দেখি তাহলে কিন্তু এগুলো দেখার সৌভাগ্য হবে না। তো আমাদের একটু সৌভাগ্য হলো, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো অনেক কিছু দেখলাম। বেশ কিছু মন্দির আছে এইদিকে, বেশ কিছু ভব্য নিদর্শন আছে। নেপাল পুরোপুরি ডেভেলপ হতে এখনও 10 বছর লাগবে। রাস্তাঘাট একদমই ভালো না, একদমই ভালো না, চলাফেরা খুব অসুবিধা। এখানে তো বাসই একমাত্র উপায়, ছোট অটো টটো নেই, টোটোও নেই যে আপনি এদিক ওদিক যাতায়াত করবেন, বাসের উপরে নির্ভর থাকতে হয়। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে দূরত্ব হচ্ছে, মন্দিরের দূরত্ব প্রায় 6-7 কিলোমিটার। গাড়ি নিয়ে এসছে, বাসে এসছি আমরা। এবার এসছি আমরা 30 জন, গ্রুপটা একটু বড়ই হয়েছে, তবে 30 জন ঠিক আছে দেখলাম। বাস টাস 30 জনের জন্য একদম সাফিসিয়েন্ট, 2-3 জন বেশি হয়ে গেলে বিপদ হয়ে যেত। খুব সুন্দর, মাথা পিছু 17,000, 16,500, 16,000 এরকম খরচা হবে। খাওয়া দাওয়া সব নিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। আমরা ঢুকলাম পানি ট্যাঙ্কি থেকে, যাব গোরখপুর। গোরখপুর থেকে আমাদের ট্রেন, ফেরার ট্রেন পূর্বাঞ্চল এক্সপ্রেসে ফিরবে যারা কলকাতা যাচ্ছে। আর আমরা অবধ আসামে ডালখোলা নামবো। সবার টিকিট কনফার্ম হয়ে গেছে। খুব সুন্দর, নেপালের ওয়েদারটা দারুণ আছে। কাঠমান্ডু একটু বেলা হলে একটু গরম হয়, কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু বেশ হালকা একটা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। পুজো আচ্ছা দিয়ে চলে এসছে এরা, একদম টাইমিং খুব সুন্দর সময় আছে, ফার্স্ট ক্লাস। চলো, সবাই চলে এসছে, চলো। পুজো আচ্ছা হয়ে গেছে, এরা মন শান্তি। আজকের থেকে এদের মধ্যে আর অহংকার নেই, অহংকার নেই, রাগ নেই, সব শেষ, লোভ নেই, সব আজকের থেকে শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল আজকের থেকে, লোভ, হিংসা। এই যে পশুপতিনাথ মন্দিরের পাশেই কিন্তু সতীর পীঠ, এটা কিন্তু একদম কাছেই মন্দির থেকে। যখন আমাদের গাড়িটা সাইড সিনের জন্য যাচ্ছে তখন এখানে দাঁড়ালো, এই পাহাড়টা, এই ব্রিজটা টপকালে ওই পারে এই যে মন্দিরটা। আর আমরা অনেকটা ঘুরে এসেছিলাম, যেহেতু এটা ভালো লাগছিল, খুব একটা অসুবিধা নেই, সময় আছে। একটু চড়াই উতরাই সিঁড়ি টিড়ি উঠে নামে দেখলাম, তো ভালো লাগছিল। আর এটা একদম কাছে, এখান থেকে গিয়ে মন্দিরের ভিতরে তো ফটো তোলা নিষেধ আছে, এই যে বাইরের থেকে দেখলেন, এটা দেখবেন কিন্তু, এগুলো দেখতে হবে। এগুলো ভ্রমণে, কাঠমান্ডু ভ্রমণে এগুলো মিস করলে কিন্তু চলবে না। এখন যাচ্ছি বুদ্ধ স্তূপা দর্শনে। এখানে ট্রাফিকে সবাইকে দাঁড়াতে হলো, খুব ট্রাফিক এখানে কড়াকড়ি আছে। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা ঢুকবো। এখানে প্রবেশ মূল্য আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে, সুতরাং খুব ভিড় আছে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা, নেপালের টাকা 100 টাকা, ভারতের টাকায় 65 টাকা নেয়, অ্যাকচুয়ালি হয় 62 টাকা। আমরা সবাই যে যার মতন টিকিট কাটলাম, এটা কিন্তু আমাদের শর্তই ছিল যে টিকিট যা কিছু হবে সবাই নিজেরা কেটে নেবে, এটা আর গ্রুপে আমরা কাটবো না। তো এইখানে যখন ওই যে স্তূপটা দর্শন করলাম, এখানে কিন্তু বিদেশিদের আগমন আছে, এবং এই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু মনে হবে দেখে যে তুমি কোথাও বিদেশে বেড়াতে এসেছো। হ্যাঁ, জায়গাগুলো বেশ গোছানো। এখানে যত দোকানপাট দেখছো, প্রত্যেকটা দোকানে জিনিসপত্র অনেক বেশি দাম। বিদেশিদের উদ্দেশ্যে এই সমস্ত দাম নির্ধারণ করা আছে, আমাদের ভারতীয়দের জন্য নয়। যদিও আমরা বিদেশি, তথাপি ভারতীয়রা এত মূল্যবান দ্রব্যাদি কিনতে অভ্যস্ত না। অন্যান্য দেশের মানুষেরা আসছে এখানে, স্পেন, ফ্রান্স, ওরা সব কেনাকাটা করে, এগুলো ওদের পোষায় এগুলো। কিন্তু আমরা তো অল্প অর্থে দিন কাটাতে অভ্যস্ত, এবং আমরা বেশি দামি জিনিস ব্যবহার করতে চাই না। মানে খুব অল্প অর্থ ব্যয়ের মধ্যে দিয়ে আমাদের জীবন জীবিকা চলে। এই দেখো, এখানে উপর থেকে আমি যখন দেখছি নিচটা এত সুন্দরভাবে সাজানো, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দারুণ।
না, এই যে রথিনবাবু পুজো আচ্চা দিয়ে একটা রুদ্রাক্ষর মালা পাওয়া গেছে, ওটা পরেই ঘুরে বেড়াচ্ছে। আর আমরা চললাম এখন জলনারায়ণ মন্দির দর্শনে। এখন কিন্তু বেলা প্রায় 1:30 বাজে। আমাদের দুপুরের আহার কিন্তু তৈরি আছে, আমরা গিয়ে খালি আহার করবো। আর এখানে সবার একটু খিদে পেয়েছে, সকালবেলা না খেয়ে সবাই পুজো আচ্চা দিয়েছে। তো গাড়িতে আমাদের বিস্কুট টিস্কুট থাকেই, ওই সবাই একটু গ্রহণ করলো। হ্যাঁ, এই যে জলনারায়ণ মন্দির দর্শনে আমরা চলে আসি। জলনারায়ণ মন্দির নারায়ণজি এখানে জলের মধ্যে শুয়ে আছে। আজকে 3 তারিখ 3/4/2026, আমাদের এই বেলার অন্তিম পয়েন্ট এন্ট্রি। চলো, এই রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে তো। এসেছে? হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। এই দেখো সবজি, ডাল, সোয়াবিন। দুপুরের আহারটা আজ বেশ সুন্দর হয়েছে। চাটনি বানানো হয়েছিল, সোয়াবিনের তরকারি, ডাল হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, বেশ জম্পেশ করে ভোজন করা হলো। সকালে কিছুটা রান্না করে যাই, তারপরে এসে একদিকের আহার চলতে থাকে আর একদিকে ভাত রান্না হয়, গরম গরম ভাত, আর যা সবজি হয় খুব সুস্বাদু হয়। কিন্তু দুপুরে আহারটা সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম 3/4/2026 তারিখ কাঠমান্ডুতে। আমাদের 11 দিনের সফর, স্বয়ম্ভুনাথ মন্দির। চলো দেখি। ফাইন, কোথায় সব? সব ঘুমাচ্ছে। এই না, আসো স্বয়ম্ভুনাথ মন্দির। চাই বিনু চাই, লেমন টি, মিল্ক টি। নেপালের 50 টাকা টিকিট এখানে। হরে কৃষ্ণ। নেপালি 50 টাকার টিকিট স্বয়ম্ভুনাথ মন্দির দর্শনে। বিদেশিরা এখানে খুব আসে, বিদেশিদের ভিড়। হ্যাঁ, গল্প করতে করতে চলে যায়।
এই মন্দিরটা সবথেকে সুন্দর মন্দির ছিল। আমরা নেপালে যত মন্দির দেখেছি স্বয়ম্ভূনাথ মন্দির সবথেকে সুন্দর ছিল। উপর থেকে ভিউ দেখো, পুরো কাঠমান্ডুর ভিউ। এখান থেকে নিচে নামতে ইচ্ছা করবে না, একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কিছু সিঁড়ি আছে, একটু বেশি পরিমাণটা। ওই ভয়ে আমাদের মধ্যে অনেকে কিন্তু আসলো না, ওরা সব নিচে বসে থাকলো। এন্ট্রি ফি 50 টাকা নেপালের টাকায়। তারপরে আমরা নিচে দেখে একটু বকাবকি করলাম গিয়ে, আমরা যাও সবাই আবার দেখে আসো। তারপরে ওরা আবার উঠেছিল, কয়েকজন আবার ওর মধ্যে থেকে উঠে আসলো। আহারের পরে আহারের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় না, দুপুরে বলো রাতে বলো, তাহলে কিন্তু শরীর একটু ক্লান্ত হয়ে যায়। এই জন্য বাইরে বেরোতে গেলে আহার খুব কন্ট্রোল করে করতে হয়। বসে থাকলো এখানে, দেখি আছে এটা দেখে আছে, এটা দারুণ 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 না? দারুণ। মানে আমরা নেপালে যা দেখলাম কাঠমান্ডুর সব থেকে সুন্দর জায়গাটা। কাঠমান্ডুর প্রত্যেকটা জায়গা বেশ সুন্দর, তার মধ্যে এই স্বয়ম্ভূনাথ মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে একটু সময় নিয়েই কিন্তু আসতে হবে, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়েছে, নড়াচড়া করতে পারছে না, তবু আমি জোর করে সবাইকে পাঠালাম, যাও যাও। এর মধ্যে আবার একটু শরীরচর্চা চলছে, একজন খুব আরামেই আছে। ওই মন্দিরের প্রাঙ্গণে একটা জায়গা করা আছে, সেখানে দেখছি শরীরচর্চা করছে। এখানে ফটো তোলার খুব ভালো লোকেশান আছে, মানুষ এখানে বেশ সময় নিয়ে আসছে, ঘুরছে ফিরছে, সেলফি তুলছে, খুব ভালো লাগছিল। মন্দির চত্বরটা বেশ সুন্দর ছিল। তো চলুন, আপনি কখনো নেপাল ভ্রমণ করলে গেলে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বৌদ্ধ মন্দির বা স্তূপগুলোতে দেখবেন এইরকম ঘোরানোর কতগুলো ড্রাম থাকে। এগুলোর নাম কি, কেন ঘোরায়, এর পিছনে কী মাইথোলজি আছে, এগুলো আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত এগুলো কেন ঘোরায়, সবাই দেখে ঘোরায়। তো দেখুন, সত্যি ভালো। কেমন লাগলো? সত্যি মিস করতাম না। যাবে না, ভিউটা দেখা যাচ্ছে। আপনাকেই মানাচ্ছে, ভালো লাগছে। 100 টাকা একদম চেনা যাচ্ছে না। ঠিক আছে, বড় এক্সাইজ দিই। এই গোপাল, এটা পড়ে গেল, এরই কিছু নেপালি টুকু। 3/4/2026 কাঠমান্ডুতে আমাদের আজকে শেষ পয়েন্ট সাইট সিন দরবার স্কোয়ার। এর আগে আমরা দেখলাম স্বয়ম্ভু মন্দির, দরবার স্কোয়ার, দারুণ জায়গা। আমি এর আগে এসেছি, খুব ভালো লাগে এখানে, অনেকটা সময় লাগে। এখানে টিকিট মূল্য আছে প্রায় 250 টাকা বোধহয় টিকিট আছে। আমাদের গাড়িটা বললো এখানে পার্কিংয়ে থাকবে, বাসটা। এই যে সাকদার শাখা দরবার দরবার স্কোয়ার। প্রবেশ মূল্য নেপালের 500 টাকা মাথা পিছু। আমরা অনেকক্ষণ একটু আলাপ আলোচনা করেও দেখলাম না, এই টাকা দিতেই হবে। পরে আমরা কেউ গেলাম না, কেন আর আমি এর আগে দেখেছি, যদিও সময় থাকলে হাতে ঠিক আছে। হরে কৃষ্ণ। 30 জন কলা নিছেন 4টা, কারে দিবে? 6 × 5 5 ভাগ করতে হবে একটা কলা। একা খায়েন না কিন্তু, পেট তুলবে। 150 টাকা নিয়েছে কলা কাটা। হ্যাঁ, 150 টাকা নিয়েছে। তাহলে কেনাটা সবাইকে 5 টাকা করে দিয়ে দিতেন, তাও প্রফিট আছে, তাও লাভ আছে। চলো, আমাদের দরবার স্কোয়ার আমরা দেখলাম না, 500 টাকা টিকিট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সব। চলো, 30 জন মিছিল, একদম 30 জন। এখন আমরা ঘরে চলে যাব। ঘরে গিয়ে আজকে ঠিক করেছি চা মুড়ি চলবে এখন, ভুজিয়া। আপনার উত্তমের কাছে আছে বলে ভুজিয়া। আগামীকালের জন্য করলা ভাজা হচ্ছে, চলছে পায়েস। আজকে খাওয়া যাবে না করলা? না, কালকে। কাজু বাদাম উপরে খেয়াল করছেন? হ্যাঁ, ব্যাপারটা দেখেন। এইদিকে তাপসবাবু আলু তৈরি হচ্ছে, আগামীকালে খাওয়ার সব প্রস্তুতি। ওই সব লাইন ধরে পায়েস রাখা আছে, সাবুদানার পায়েস।
मैनेजर भाई साहब, नाम बताइए तेरा? कृष्ण शर्मा। इसमें से बहुत ही अच्छा है, इनका अरेंजमेंट बहुत ही अच्छा। अभी तक तो गाड़ी टेरी जो भी किया है, होटल फोटल बहुत सुंदर है, आगे भी सुंदर ही होगा लगता है। चलिए, हम तो विश्वास करके हम लोग आते हैं नेपाल में, हैं? चलिए बस। ना ऐसे आप तो और मानस सरोवर का भी टिप करते हैं? मानसरोवर भी करते हैं। मानसरोवर भी पहला था 2 लाख में हो जाता था, 2 लाख में काम बनता है। अभी सब बढ़ गया है, अभी सब बढ़ गया। पेट्रोल डीजल सब बढ़ने की वजह से अभी 1,02,51,000 उन लोग बोल रहे हैं। उसमें हमारा 5,000 कमीशन रहता है, 5,000 का कमीशन होता है हम लोग को। और ये क्या है आपको अभी जो ये पैकेज जो हम लोग किए हैं, ये पैकेज ठीक है ना? इससे भी कम में हो सकता है? इससे ज़्यादा भी लगता है। जैसे आप अकेला ऐसे वहाँ से आते थे तो बहुत ज़्यादा लगता है, क्योंकि डीजल का भाव बढ़ेगा तो कोई काम ही नहीं करेगा। इसके अभी जैसे डीजल मुक्तिनाथ में 202 रुपया का डीजल आ गया। 200। और पहाड़ी मुल्क में, जैसे पहाड़ी मुल्क में रूम वगैरह बहुत महंगा होता है, गाड़ी खरीदते इसको पहले पेमेंट करना पड़ता है। আজকে 4 তারিখ 4/4/2026 সকালে রান্নার প্রস্তুতি চলছে, সহযোগিতা করছেন কৃষ্ণা দিদি ভাই। তারপরে একটা ছোট্ট অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের প্রস্তুতি পুরোটাই করেছেন স্বপনবাবু, তারই তত্ত্বাবধানে চলছে। অনুষ্ঠান এখনই শুরু হবে। আজকে আমাদের একটা ছোট ট্রিপ আছে, ওশো, আমাদের যে এখানে ওশোর যে আশ্রম আছে সেই আশ্রম দর্শনে যাব। আজকে নীলিমা দিদি ভাইয়ের জন্মদিন, আগে আমরা জানতাম না। যাই হোক, একই সাথে সেলিব্রেট হচ্ছে সব। ওটা যে হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে? প্রধান আকর্ষণ এটা ঘোষণা হবে। আচ্ছা, এটা ঘোষণা হবে আপাতত। বাহ বাহ, ঠিক আছে, চলো। হয় আপনারা বলে দিবেন। দাদা যান না আপনি? না, সেখানে না, আমি এখান থেকে আছি। আপনারা বসুন। আরে তুমি আসো, বসুন। আরে ফটো তোলা এখন বাকি আছে, কথাটা থেকে বলুন না। ওখান থেকে বলুন না, এসে বলো। আপনি এখানে কিসের জন্য সবাইকে এত পরিশ্রম করালাম, মানে পরিশ্রম করালাম, সেটা তো বলি একটু। দাদা আবার চলে গেল। না না, ঠিক আছে। শুভ সকালে আমাদের সমস্ত ভ্রমণ সাথীকে আমি অভিনন্দন, শুভেচ্ছা, বয়স্কদের প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি ছোটদের। আমরা এই যে নেপাল ভ্রমণে প্রায় অর্ধেক দিন ভ্রমণ করে ফেললাম, আর হয়তো কম বেশি আরও অর্ধেক দিন আছে আমাদের। তাই আমরা একটা পরিবারের মতো সবাই চলছি, সবাই সমস্তটা সুন্দরভাবে করে নিচ্ছি। এটার প্রধান হোতা হচ্ছেন আমাদের প্রিয় দাদা। যিনি কর্মজীবনে সবাই তো জানি আমরা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, বর্তমানে তিনি অবসর গ্রহণ করে বিরাট কার্য স্বামী রামদেবজি যোগ এবং আয়ুর্বেদ এগুলা নিয়েও আছেন আমাদের পশ্চিমবঙ্গের নেতৃত্বে। এরপরে যেটা আমাদের যে এই যে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আমরা একাভাবে এইভাবে সাহস নিয়ে এগোতে পারতাম না। আমাদের এক কান্ডারি হিসাবে উনি এগিয়ে চলেন, যখনই উনি মেসেজ দেন আমরা যারা যেভাবে সুযোগ পাই আমরা সেটাকে অংশগ্রহণ করি। সেই জন্য আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আমার পরিবারকে সুযোগ দেওয়ার জন্য আমি জয়ন্ত দাকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর ওম পর্বত মানে যে দুর্গম অঞ্চলে উনি নিয়ে গেছিলেন, সেটা একার পক্ষে যাওয়া সম্ভব হতো না। আর এবছরও বিদেশে নিয়ে এসছেন এইসব অ্যারেঞ্জমেন্ট করে, সমস্তটা অ্যারেঞ্জমেন্ট যেন আমরা বাবুর মতো এসছি, মামার বাড়ি, শ্বশুর বাড়ি বা জামাই বাড়ি, বাপের বাড়ি এসছি, যেন সব ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে সুন্দর ব্যবস্থা, এটা আমাদের মনে রাখার মতো। সেই মনে রাখার মতো করে দাদাকে একটু সম্মাননা জানাতে আমি চাই। আমার মনে হয়েছে যে একটু দাদাকে সম্মান জানাই। বলতে আমাদের তো মনের দিক থেকে আমরা করি, কিন্তু আপনার মনে যে এই ভাবনাটা এসেছে, এর জন্য আমরা আপনার কাছে